কলকাতা থেকে খুবই কাছে যদি এমন একটা রাজবাড়ির সন্ধান দিই যেখানে লুকিয়ে আছে অনেক ইতিহাস, অনেক গল্প, তো সেরকম একটা রাজবাড়িতে যাব আমরা। তো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে, তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে যাচ্ছি আমরা শ্রীরামপুর রাজবাড়ি, যেটা ওয়েস্ট বেঙ্গলের অন্যতম একটি দর্শনীয় স্থান। তো এখন আমরা রয়েছি আলমবাজার। এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে বালি স্টেশন। তো আলমবাজার এখান থেকে তোমরা বাস, অটো যা কিছু নিয়ে চলে আসতে পারবে বালি স্টেশন, ভাড়া পড়বে 10 টাকা। বালি স্টেশন থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে ট্রেন। তো শ্রীরামপুরে যাওয়ার জন্য প্রায় 5 থেকে 10 মিনিট অন্তর অন্তর ট্রেন থাকে, ভাড়া পড়ে 5 টাকা। আমরা স্টেশনে নামলাম, স্টেশন থেকে নেবে টোটো নিয়ে নিয়েছি, আমরা যাচ্ছি এখন শ্রীরামপুর রাজবাড়িতে। টোটোর ভাড়া পড়লো 10 টাকা। তো শ্রীরামপুর রাজবাড়িতে ঢুকছি, বাইরে কেয়ারটেকার ছিলেন, কেয়ারটেকারের থেকে পারমিশন নিলাম, এই ভেতর দিকে ঢুকছি। রবিবার, তো আশা করছি যে ভিড় থাকবে। এবং এই বাড়িতে আসার একটা অন্যতম কারণ হচ্ছে এখানে ইতিহাস তো লুকিয়ে আছেই, তার সাথে সাথে এখানে যে শ্যুটিংগুলো হয়েছে সিনেমার, কিছু কিছু শ্যুটিংয়ের কথা আজকে বলবো, সেই গল্পগুলো শেয়ার করব, সেই এক্সাইটমেন্ট নিয়েই আসা। তো বাড়িটায় প্রথমে দেখেই যেটা মনে হলো, খুব শান্ত নিরিবিলি যেরকম হয়ে থাকে, আর যতটা ক্রাউড এক্সপেক্ট করেছিলাম সেরকম কিন্তু ভেতরে নেই, ফাঁকাই দেখলাম সানডে অনুসারে। মানে সত্যি একটু অবাক করা বিষয়, যেহেতু বর্ষাকাল সেটাও একটা ফ্যাক্টর। তো এইখানে যেটা বলছিলাম যে আগের ইতিহাসটা বলি। তো 1815 থেকে 20 সালের রঘুরাম গোস্বামী উনি এই রাজবাড়িটি স্থাপন করেছিলেন। তো রাজবাড়ি তো স্থাপন হয়েছিল, তারপরে ওনাদের যখন রাজত্ব শেষ হয়, এখন এখানে এটা কি রাখা হয়েছে একটি হেরিটেজ হিসাবে, এবং এখানে বিভিন্ন বিয়েবাড়ি, ইভেন্টের অনুষ্ঠান এবং শ্যুটিংয়ের কাজের জন্য বাড়িটি ভাড়া দেওয়া হয়। এখানকার একটি গুরুত্বপূর্ণ শ্যুটিং স্পট হচ্ছে আমাদের ভূতের ভবিষ্যৎ, মানে ভূতের ভবিষ্যতের যে পুরো শ্যুটিংটা সেটা হয়েছিল এই রাজবাড়িতে। একটু মনে করে দেখুন, তাহলেই মিল খুঁজে পাবেন। ওই যে হরিবর্গাগুলো দেখালাম ফার্স্ট ফ্লোরে, যেখান দিয়ে স্বস্তিকা মুখার্জি হেঁটে যাচ্ছিলেন গান গাইতে গাইতে, তো এইখানে মানে যবে থেকে শ্যুটিংটা হয়েছিল, এবং শুনেছিলাম এই রাজবাড়িটা অনেক দত্ত অনেক খোঁজাখুঁজি করে পেয়েছিলাম, তো তবে থেকেই আসার একটা ইচ্ছা ছিল মনে, বাট আসা হচ্ছিল না। ফাইনালি এলাম, তো খুব ভালো লাগছে। খুবই অন্যতম, মানে অন্য রকম একটা জায়গা। স্ট্রাকচারটা অনেকটা আমাদের কলকাতার যে রাজবাড়ি, যেরকম শোভাবাজার রাজবাড়ির সাথে আমার মানে খুব ভালো পরিচয় আছে, অনেকেরই আছে সেই রকম, কিন্তু ডিজাইনিংটা কিন্তু আলাদা। মানে যদি খুঁটিয়ে আপনারা দেখেন যে কলকাতার এখানকার রাজবাড়িগুলো আর শ্রীরামপুর রাজবাড়ির কিন্তু ডিজাইনের পার্টগুলো অনেকটা আলাদা, মানে আর্কিটেকচার যে পার্টগুলো হয় সেগুলো অনেকটা আলাদা। এখানে কোনো রকম মন্দির বা কিছু নেই, এখানে নর্মাল এটাকে পুরো প্রপার এখন কমার্শিয়াল পারপাসে ইউজ করা হয়। এখানে কোনো মানুষজন থাকে না। ফার্স্ট ফ্লোরটাতে একটা স্কুল আছে শুনলাম, তো ফার্স্ট ফ্লোরে ওঠার কোনো পারমিশন নেই। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু উইদাউট পারমিশন কোনো রকম ক্যামেরা, মানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে কোনো রকম ছবি তোলা, ভিডিও করা অ্যালাউ নেই। আমরা ফোনে নর্মালি ফটো তুলতে পারি, ভিডিও করতে পারি, বাট যখনই দেখলাম একটা অন্য গ্রুপ গেছিলো, ওরা ডিএসএলআর ক্যামেরায় ছবি তুলছিল, তো সেটা দেখে কেয়ারটেকার সঙ্গে সঙ্গে বারণ করলেন এবং ক্যামেরাটা ওদেরকে রেখে দিতে হলো। তো ওভারঅল মানে কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে, মাত্র 5 টাকায় হাওয়া, মানে বালি স্টেশন থেকে আমরা চলে এলাম শ্রীরামপুরে। খুবই কাছাকাছির মধ্যে একটা, মানে একদিনের জন্য খুবই ভালো একটা জায়গা, মানে একটু অফবিট, অত কেউ হয়তো এই জায়গাটায় যায় না বা অনেকে ভুলে গেছে। কারণ যেটা দেখলাম যে রাজবাড়ির যে লোকেশানটা একটু ভেতরের দিকে, মানে একদম বড় রাস্তার ওপর নয়। আর এখন আমরা পারমিশন নিয়ে উঠে এলাম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, যেখানে যে স্কুলটা বলছিলাম সেই স্কুলটাকে অ্যালট করা হয়েছে এই ফার্স্ট ফ্লোরটা। খুবই নিট অ্যান্ড ক্লিন রয়েছে, যেটা সবথেকে বড় ব্যাপার। তো স্কুলের পার্ট হচ্ছে এটা, আর ওই দিকের সাইডটাতে শ্যুটিং হয়, শ্যুটিং পুরোটাতেই হয়, যখন স্কুল থাকে না তখন শ্যুটিংয়ের কাজগুলো হয়। তো আমরা এসে যেটা আমার প্রথম অনুভূতি হলো যে মানে এখানে যদি মানে গ্রুপে যদি আসেন অতটা মজা লাগবে না, বা অতটা এখানকার যে মানে সাইলেন্সটা, যে নিস্তব্ধতা, সেইটাকে অনুভব করতে গেলে একা আসতে হবে। বা যদি গ্রুপেও আসেন চেষ্টা করবেন একটু একটা কর্নারে গিয়ে একা থাকার, তাহলে একটু যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে মানে 200 বছরেরও বেশি বয়স এই বাড়িটা, মানে সেখানে আপনি রয়েছেন, সেখানের অনেক কিছু মানে অনেক কিছু জিনিস হয়তো দেখে অ্যাট্রাকশান লাগবে, অনেক কিছু জিনিস দেখে হয়তো অবাকও লাগবে যে এত পুরনো একটা বাড়ি এখনও তাদেরকে মেনটেন করে রাখা হয়েছে। আর টোটোওয়ালা বলছিল যে এখানে যখন বিয়েবাড়ির কাজ হয় বা বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়া হয় তখন এখানে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। নর্মাল দিনে মানে রোজই এটা ওপেন থাকে, সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি। যদি আপনারা এরকম প্ল্যান করেন, শ্রীরামপুরে কিন্তু অনেকগুলো ঘোরার জায়গা আছে।
আমরা যেরকম প্ল্যান করেছি আজকে এটা দেখবো, এবং এর পাশেই মানে কিছুটা দূরে 10-15 মিনিট দূরেই একটা চার্চ রয়েছে, সেই চার্চ দেখব। আর সামনেই তো গঙ্গার ঘাট রয়েছে। তো এরকম আরও অন্যান্য জায়গা আছে, শ্রীরামপুর কলেজ রয়েছে। তো এগুলো সবকটা আপনারা একসাথে চাইলে একসাথে প্ল্যান করতে পারেন। আর শ্রীরামপুরের বিখ্যাত তো মাহেশ রয়েছে, এই মাহেশের রথযাত্রার ভিডিও কিছুদিন আগেই এসেছিলো, সেটা চেক আউট করে নিতে পারেন। তো ওভারঅল যদি বলতে হয় একদিনের ট্যুরের জন্য কিন্তু পারফেক্ট প্লেস। আর অনেকে যারা প্রি ওয়েডিংয়ের জন্য লোকেশন খোঁজেন তাদের ক্ষেত্রেও এটা পারফেক্ট প্লেস। বাট ওখানে যে নাম্বারটা আছে, যে এই দরজার সামনে নাম্বার দেখালাম, সেটাই কন্ট্যাক্ট করে যাবেন, নাহলে কিন্তু শ্যুটিং করতে একটু অসুবিধা হতে পারে। তো মোটামুটি আধ ঘন্টা মতো থেকে আমরা বেরিয়ে আমরা একটু গঙ্গার ধারে এলাম। যেহেতু বর্ষাকাল, মানে ওয়েদারটা গুমোট হয়ে রয়েছে, গঙ্গার ধারে অতটা হাওয়া আমরা পেলাম না। এবার আমরা ম্যাপ দেখে একটু লোককে জিজ্ঞাসা করে ওই চার্চের সন্ধানে এলাম, যে চার্চের কথা বলছিলাম। ওই আমাদের পায়ে হেঁটে লাগলো 10 থেকে 15 মিনিট মতো। চার্চটার নাম হচ্ছে সেন্ট ওলাফস চার্চ। তো এটা দেখলাম বন্ধ রয়েছে, তো ভেতরে ঢোকার কোনো চান্স নেই। এটা মেবি হয়তো ফ্রাইডে ওপেন থাকে, জানি না, এখানকার লোকেরাও কিছু বলতে পারলো না, মানে লোক ছিল না রাদার। তো স্ট্রাকচারটা অনেকটা চন্দননগরের মতো লাগলো। তো যাই হোক, এবার আমাদের ঘরে ফেরার পালা। খাওয়া দাওয়া করতে হবে। তো শ্রীরামপুরের খাওয়া দাওয়া খুব বিখ্যাত শুনেছি। স্টেশনের সামনে এসে এই সাহা মোমো থেকে 50 টাকা দিয়ে মোমো নিলাম, কিন্তু মোমোটা খুবই বেকার, ফালতু লাগলো। স্টেশনে চলে এলাম, ফিরছি বাড়ি। কেমন লাগলো জানিও, স্টে টিউন।